আজকে দর্শক আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, সেটি হচ্ছে এসিএল ইনজুরি কি। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা এই এসিএল ইনজুরি নিয়ে সমস্ত তথ্য খুব সুন্দরভাবে জেনে আসি। তাহলে চলুন প্রথমে আমরা জানি এসিএল কি। এসিএল এর পূর্ণরূপ হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, যেটি আমাদের হাঁটুর মধ্যে অবস্থিত একটি খুবই গুরুত্বপূর্ণ লিগামেন্ট, যা আমাদের হাঁটুকে সামনে পেছনে এবং বিভিন্ন দিকে ঘুরে যাওয়া থেকে স্থির রাখে। আমাদের দৈনন্দিন জীবনের খেলাধুলা, দৌড়লাফ এবং দৈনন্দিন জীবনের অন্যান্য অ্যাক্টিভিটির সময়, হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ির সময় আমাদের এই এসিএল লিগামেন্টটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। দর্শক, আমরা এখন জানবো কিভাবে আমাদের এই এসিএল ইনজুরি হয়। আমাদের এসিএল ইনজুরি হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলো হলো হঠাৎ করে হাঁটার সময় দিক পরিবর্তন করা এবং ভুলভাবে লাফ দিয়ে নামা। এছাড়াও ফুটবল, ভলিবল, বাস্কেটবল, এই নিয়মিত যে আমাদের যে খেলাধুলা আমরা করে থাকি, এই সমস্ত খেলাধুলা থেকেও এই এসিএল ইনজুরি হতে পারে। এছাড়াও হাঁটুর সামনে হঠাৎ করে সজোরে কোনো ধাক্কা লাগলেও আপনাদের এই লিগামেন্ট ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা জানবো এই এসিএল ইনজুরি আসলে কিভাবে হতে পারে। এসিএল ইনজুরি সাধারণত দুই ভাবে হয়ে থাকে, যেটাকে আমরা প্রথমত বলি পার্শিয়াল টিয়ার, যেটা হচ্ছে আংশিকভাবে ছিঁড়ে যাওয়া, এবং দ্বিতীয়ত আমরা বলি কমপ্লিট টিয়ার, যেটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে এসিএলটা ছিঁড়ে যাওয়া। এই ধরনের সমস্যা হলে একজন রোগী তার হাঁটুতে বেশ কিছু লক্ষণ দেখতে পারবেন। তো আমরা চলুন সেই লক্ষণগুলো কি একটু জেনে আসি। এক্ষেত্রে একজন রোগী প্রথমে হাঁটুর ভিতরে এক ধরনের পপিং সাউন্ড বা পপ সাউন্ড অনুভব বা ফিল করতে পারেন। এছাড়াও হাঁটুটা অনেকাংশেই ফুলে যাবে এবং সেখানে তীব্র থেকে তীব্র ব্যথার তৈরি হবে। এক্ষেত্রে হাঁটুর অনুভূতি বা হাঁটুর ভিতরে এক ধরনের দুর্বলতা প্রকাশ পাবে এবং হাঁটুর ভিতরে ভর দিয়ে হাঁটার একটা ভয় বা প্রবণতা ফিল করবেন। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিভাবে আপনার ফিজিক্যালি এক্সামিনেশনের মাধ্যমে আপনার হাঁটুর এই লিগামেন্ট ইনজুরি হয়েছে কিনা সেটি ডায়াগনোসিস করতে পারেন। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি কয়েক ধরনের ফিজিক্যাল এক্সামিনেশন রয়েছে। এর মধ্যে ল্যাকম্যান টেস্ট, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, পাইভট শিফট টেস্ট গুরুত্বপূর্ণ। আরো নিশ্চিত হতে এমআরআই এ দেখা যায় কতটুকু অংশ ছিঁড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এক্স-রে তে বোঝা যায় আপনার হাড়ের কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা। এখন আমরা আসলে মূলত আলোচনা করব চিকিৎসা পদ্ধতি নিয়ে, কারণ এই চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করেই আমরা পরবর্তীতে রোগীদেরকে পেয়ে থাকি বিভিন্ন সময়, যে আসলে কিভাবে চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করলে একজন রোগী এই এসিএল ইনজুরি থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার স্বাভাবিক কার্যক্রমে করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে এসিএল ইনজুরি, এসিএল ছিঁড়ে যাওয়ার সম্পূর্ণ চিকিৎসাটাই নির্ভর করে কতটুকু অংশ ছিঁড়ে গিয়েছে বা পুরোপুরি কমপ্লিট টিয়ার হয়েছে না পার্শিয়াল টিয়ার হয়েছে সেটার উপরে। এক্ষেত্রে বয়স এবং তার অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়, বিশেষ করে প্রফেশনের উপর নির্ভর করে আপনাকে ট্রিটমেন্ট বা চিকিৎসার ধরনটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে প্রথমে যদি আমরা বলি, তাহলে অবশ্যই নন সার্জিক্যাল প্রসিডিউর খুবই জনপ্রিয় আমাদের দেশে, এবং এই নন সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমেই একজন পেশেন্টকে চেষ্টা করা হয় তার আগের বা পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য। নন সার্জিক্যাল প্রসিডিউর বা অপারেশন ছাড়াই যে চিকিৎসাটি প্রদান করা হয় সেটি মূলত নির্ভর করে রোগীর পার্শিয়াল টিয়ার হয়েছে বা এসিএল এর যে যদি পার্শিয়াল টিয়ার হয় সেটার উপরে, এবং এটার উপরে নির্ভর করে রোগীকে ট্রিটমেন্ট করলে এই রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার পূর্বের অবস্থায় নিয়মিত দৈনন্দিন কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করতে পারে। সেক্ষেত্রে পেশেন্টকে আমরা অবশ্যই বলি রাইস প্রোটোকলের মাধ্যমে ট্রিটমেন্ট গ্রহণ করার জন্য, কারণ এখানে রাইস প্রোটোকল মিনস আপনাকে কমপ্লিটলি বেড রেস্টে থাকতে হবে, আইস এবং ইলিভেশন এবং কম্প্রেশন। এক্ষেত্রে রাইস এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে রেস্ট, আইস, কম্প্রেশন এবং ইলিভেশন। এই পদ্ধতি অবলম্বন করে বা এই মেথডে একজন রোগীকে ট্রিটমেন্ট শুরু করতে হয় নন সার্জিক্যাল প্রসিডিউরে, এবং এই নন সার্জিক্যাল প্রসিডিউরে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী। দ্বিতীয় যে পদ্ধতি সেটি হলো সার্জিক্যাল প্রসিডিউর। এই সার্জিক্যাল প্রসিডিউর তাদের জন্য প্রযোজ্য হয় যাদের কমপ্লিটলি টেয়ার হয়ে গিয়েছে বা কমপ্লিটলি লিগামেন্টটা ছিঁড়ে গিয়েছে। সেক্ষেত্রে অন্য কোনো অপশন বাছাই না করেই কমপ্লিটলি অপারেশন চুজ করাটাই একজন রোগীর জন্য বুদ্ধিমানের কাজ। এবং এই কমপ্লিট প্রসিডিউর, রিকনস্ট্রাকটিভ সার্জারি প্রসিডিউর কমপ্লিট করার পরেই একজন রোগীকে আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেক্ষেত্রে ফিজিওথেরাপির তত্ত্বাবধানে 1 থেকে 6 মাস বা 1 বছর পর্যন্ত ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করা লাগতে পারে, এবং সেই জন্য রোগীকে পরবর্তীতে আমরা যেটাকে বলি এক্ষেত্রে পোস্ট সার্জিক্যাল রিকনস্ট্রাকটিভ সার্জারি খুবই কার্যকরী, এবং এই সার্জারির পরে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে হবে, এবং সেই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে একজন রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার জন্য
চেষ্টা করতে হবে। এখন যদি আমরা বলি যে আসলে এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বা এই ধরনের রোগীরা কতদিন লাগবে তাদের সুস্থ হতে, অনেকেরই প্রশ্ন থাকে আমি স্যার আসলে কতদিন ট্রিটমেন্ট বা চিকিৎসা গ্রহণ করলে আমি সুস্থ হতে পারবো বা আমার স্বাভাবিক দৈনন্দিন যে কাজকর্ম আছে সেগুলো আমি করতে পারবো। সেক্ষেত্রে আমরা পার্শিয়াল টিয়ারের ক্ষেত্রে বলতে পারি 6 থেকে 12 সপ্তাহ। 6 থেকে 12 সপ্তাহের মধ্যে একজন রোগী চিকিৎসা গ্রহণের মাধ্যমে সম্পূর্ণভাবে উন্নতি লাভ করতে পারে এবং সে তার স্বাভাবিক কার্যক্রম করতে পারেন। এবং কমপ্লিট টিয়ার যদি হয় আফটার সার্জিক্যাল প্রসিডিউরের পরে একজন রোগীর ক্ষেত্রে 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে তার সম্পূর্ণ রিকভারি হতে। কমপ্লিট সার্জারির ক্ষেত্রে একজন রোগীকে রিকনস্ট্রাকটিভ সার্জারির পরে দেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে আমরা বলি 6 থেকে 9 মাস পর্যন্ত সময় লাগতে পারে এবং সেই পরবর্তী সময়ে সে চাইলে আস্তে আস্তে তার পুনরায় যে স্বাভাবিক অ্যাক্টিভিটি বা কার্যক্রম বা খেলাধুলায় সে আবার ফিরতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের কনসার্নে পূর্ণাঙ্গ রিহ্যাব অনুসরণ করতে হবে। এই অবস্থাতে অন্যথায় এই রোগী সার্জারির পরবর্তী সময়ে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ না করলে আবার অনেক ধরনের কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হতে পারে। তো এই ধরনের রোগীদেরকে আমরা বলবো যদি আপনি আপনার জটিলতা এড়াতে চান তাহলে অবশ্যই মনে রাখবেন এসিএল ইনজুরির ক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের ভূমিকা অনেক, কারণ আমাদের দেশে অনেক খেলোয়াড় রয়েছেন যারা আপনারা অবশ্যই জানেন যে ক্রিকেটার মাশরাফি থেকে শুরু করে মোস্তাফিজুর রহমান থেকে শুরু করে অনেক বড় বড় ক্রিকেটার বা অনেক ফুটবল তারকা রয়েছেন যাদের এই লিগামেন্ট ইনজুরি হয়ে যায় হঠাৎ করেই এবং এই লিগামেন্ট ইনজুরির ফলে পরবর্তীতে তাকে ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণের মাধ্যমে আবার মাঠে পুনরায় খেলানোর জন্য চেষ্টা করতে হয়। তো পুনরায় মাঠে তাদেরকে খেলানোর জন্য পুনরায় প্রস্তুত করতে হয়। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসক সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের যে ধারণা ছিল এসিএল ইনজুরি নিয়ে, তো আশা করি এর অনেক উত্তর বা সমাধানই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং এই এসিএল এর রিহ্যাব নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।